হয়তো টাকা তো অবশ্যই চেয়েছে। আমার বাবা একজন সাধারণ শ্রমিক ছিলেন। আইন দেখলাম মাইকিং করে বলা হচ্ছে যে অটো গাড়ির লাইসেন্স নেওয়ার জন্য নিবন্ধন একটি হিন্দু পরিবারের কাছে 3 লক্ষ টাকা চাঁদার একটি যেটা অভিযোগ ছিল 4 সাংবাদিকের বিরুদ্ধে। আর এখন সহযোগী সে ওন্ডা এই ধরনের দালালরা যে ক্ষমতায় আসে, যে এমপি হয়, মেয়র হয় বা যারা হবে, তাদের চাটুকারি করেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাউফলের কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাউফলের আজকে 8ম পর্ব। তবে একটি দুঃখের বিষয়, আপনারা সবাই জানেন যে আমাদের যে বাউফলের কথা ফেসবুক পেজ ছিল 1 লাখ ফলোয়ারের প্রায়, সেই পেজটি ডিজেবল হওয়ার কারণে আমরা নতুন একটি পেজ করেছি, সেম নাম সেম লোগো দিয়ে। সেই পেজে আমাদের এই অনুষ্ঠানটি আপলোড হবে। আজকে 8ম পর্বে আমাদের বিশেষ অতিথি বাউফল পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির। তিনি আমাদের অনুষ্ঠানে আগেও একবার এসেছিলেন, কিন্তু টেকনোলজি সমস্যার কারণে আমরা সেই ভিডিওটি আপলোড করতে পারিনি, জানাতে পারিনি তার মনের কথা, তার রাজনীতি নিয়ে ভাবনা। তবে এবারে তার রাজনীতিতে উঠে আসার গল্প, বাউফল নিয়ে চিন্তা ভাবনা, তার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরা হবে। চলুন আমাদের অতিথির কাছে চলে যাই। আসসালামু আলাইকুম, কবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহর রহমতে, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আপনাকে আগে একবার নিয়ে এসেছিলাম, আমাদের কিছু টেকনোলজি সমস্যার কারণে সেই ভিডিওটা আমরা পাবলিশ করতে পারিনি। অবশেষে আপনাকে আনতে পেরেছি, এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। তো একটু বলেন আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে, এখানে এসে কেমন লাগতেছে আপনার? আপনার বাউফলের আমি মনে করি যে আমাদের নূতন প্রজন্মের যে আধুনিকতা, সেটা বাউফলে ছোঁয়া লেগেছে, সেটা আপনার অনুষ্ঠানে এসেই অনুভব করা যায়। যে আমাদের নূতন প্রজন্মের কাছে যে আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশার যে আধুনিকতা রয়েছে, ডিজিটাল আধুনিকতা, কম্পিউটার বিজ্ঞান আধুনিকতা রয়েছে, সেই আধুনিকতা থেকে মনে করি যে নূতন প্রজন্মের যে নূতন চিন্তাধারা, তারই একটা যে এখানে এই চিন্তা অনুশোচনা শুরু। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আজকে নানান বিষয় নিয়ে আলোচনা করব আপনার কাছ থেকে, যেহেতু আপনি বাউফল পৌর বিএনপি সভাপতি এবং সাবেক কাউন্সিলর একাধিকবার, সব নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আপনার কাছে আসি, আসলে আপনার পারিবারিক পটভূমি এবং সাধারণ জীবন থেকে উঠে এসে আপনি কিভাবে এই রাজনীতিতে আসলেন? আসলে রাজনীতি তো প্রশিক্ষণ নিয়ে আসি নাই, রাজনীতি করতে করতেই রাজনীতি ঢুকেছি। আমার বাবা বা আমার পরিবার কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, বা কোনো জনপ্রতিনিধিও ছিল না। আমরা সাধারণ পরিবার থেকেই, একটা সাধারণ পরিবারই আমাদের জন্ম। আমার বাবা একজন সাধারণ শ্রমিক ছিলেন। তিনি সাধারণ শ্রমিক, কৃষি কাজ করতেন, নৌকা চালিয়ে হাটে বাজারে তিনি ব্যবসা করতেন, ছোটখাটো ব্যবসা করতেন। সেই পরিবার থেকে আসা। তবে বিএনপির প্রতিষ্ঠা হওয়ার পরে আমার মাকে দেখেছি, তিনি বিএনপির ক্যাম্পিং করতেন 78-79 সালে। তখন আমি খুবই ছোট, আমি মায়ের হাত ধরে মা ক্যাম্পিং করতেন, আমি মার দিকে তাকাই থাকতাম। মা বিএনপি করতেন, জিয়া রহমানকে ভালোবাসতেন। ওই দেখাতেই মূলত বিএনপিতে, বাউফল হাই স্কুলে আমি 10ম শ্রেণীর ছাত্র, 9ম বা 10ম শ্রেণীর ছাত্র তখন। বাউফলের আমাদের সাবেক ছাত্রনেতা বিপি জাহাঙ্গীর নামে তিনি পরিচিত, বাউফল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। উনি বাউফল হাই স্কুলে ছাত্রদলের কমিটি করতে গিয়েছে সম্ভবত 86 বা 87 সালে। তখন আমি বাউফল হাই স্কুলের 9ম বা 10ম শ্রেণীর ছাত্র। তখন উনি বাউফল ইউনিয়ন ছিল, তখন বাউফল হাই স্কুল ইউনিয়নের ভিতরে। পৌরসভা তো 2001-এ হয়েছে, এটা 87 সালের বা 86 কথা। তখন আমি ছাত্রদলের একটা কমিটি করেছে, হাতে কাগজে কলমে লেখে একটা কমিটি করেছে। ওই কমিটির আমাকে বাউফল ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। সেই থেকে ছাত্রদলের আমার আশা। এরপরে আমি পরে 92-তে যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হয়েছি, পরে উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। 2008-এ পৌরসভার
সেক্রেটারি হিসাবে নির্বাচিত, কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছি। এরপরে 2015-তে আমি আবার পৌরসভার সেক্রেটারি নির্বাচিত হয়েছি। 2016-তে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি। 2018-তে আমি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছি এবং 2022-এ আইসা আমি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছি। 23 সালে আমি পৌরসভার কাউন্সিলরদের ভোটে আমি নির্বাচিত সভাপতি হয়েছি। আমার জীবনে অনেক দুঃখ, সুখ, অভাব, বিপদের মাঝখানেই আমার এই পর্যন্ত আসা। আল্লাহর কাছে শুকরিয়া। গত এই আওয়ামী লীগের আমলে গত 15 বছরে প্রায় আমি 16 বার জেল হাজত খেটেছি, হামলা মামলার শিকার হয়েছে। শিকার হয়েছেন। এর আগেও 96-97-তে আমি আওয়ামী লীগ কর্তৃক অনেক মামলার আমি শিকার হয়েছি। 2000 সনে আওয়ামী লীগ কর্তৃক কালাই গন্ডগোলে আমি একাধিকবার মামলার শিকার হয়েছি এবং জেলে কেটেছি। আমার জীবনে রাজনৈতিক মামলায় আমার অনুমান 27 থেকে 29 বার আমি হাজত খেটেছি। রাজনৈতিক মামলায় আমি অনেক মামলা মোকাবেলা করেই নির্দোষ নিজেকে প্রমাণ করে এই পর্যন্ত এসেছি। সুতরাং এই আমার গল্প। আমি 3 বার নির্বাচিত কাউন্সিলর হয়েছি এবং 4 টাইম আমি কাউন্সিলের দায়িত্ব পালন করেছি। মানুষ আমাকে ভোট দিয়েছে। আমার বাবার নাম বললে যে সবাই চিনে এরকম নাই। আমার বড় ভাই, সখা ভাই নামেই মূলত আমি পরিচিত বেশিটা। তো আমি ভালো কাজ করার চেষ্টা করেছি। মানুষের দল, ধর্ম এটা বিবেচনা করিনি। সবসময় মানুষের কল্যাণ নিয়ে ভেবেছি বিদায় বাউফল পৌরসভার এই থানার মূল ওয়ার্ডে আমাকে মানুষ বারবার নির্বাচিত করেছে এবং সেই দায়িত্ব পালন করেছি ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। হলো যে আপনি বলেছেন যে 3 বার আপনি বাউফল পৌরসভার 4 নং ওয়ার্ডের পরপর 3 বার কাউন্সিলর এবং এক টাইম আপনি 2 বার ছিলেন, মানে 10 বছর ছিলেন। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল আর মানুষের জন্য কি ভাবনা ছিল, আমরা কিভাবে কাজ করছিলেন? আসলে কোনো মানুষ যদি ভাবে যে আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমি ভালো কাজ করব, ভালো চিন্তা করব, তাহলে আল্লাহ তাকে সহযোগিতা করেন। তার চিন্তার উপরেই আল্লাহ পাক তাকে শক্তি যোগাতেন। আমি নির্বাচন করেছি, যারা আমার প্রকাশ্যে আমার বিরুদ্ধে করেছে তাদেরও খোঁজখবর আমি রেখেছি। তারা যদি অসহায় লোক থেকে থাকে আমি তাদের ঘরে চাউলের কাঠ পৌঁছে দিয়েছি। তারা অসুস্থ থাকলে তাদের খবর নিয়েছি। তাদের ঘরে, তাদের বাড়িতে যাতায়াতের রাস্তা আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। তাদের পরিচয়পত্র, ওয়ারিশ সার্টিফিকেট অথবা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলা আমি তখন কে আমাকে ভোট দিয়েছে কে দেয় নাই এটাকে আমি বিবেচনা করিনি। মানুষের সেবায় লাগে, মানুষের সেবা আমি করেছি এবং আমার উপরে একটা বার্ডেন রয়েছে, দায়িত্ব রয়েছে যে আমার সবকিছুর তো শেষ আছে, যে আমার মৃত্যুর পরে আমাকে জবাব দিতে হবে যে আমি কোনো স্বজনপ্রীতি করেছি কিনা। তারপরও চেষ্টা করেছি মানুষের ব্যবহার দিয়ে ভালো করার, মানুষের কাজ করি। ভালো ব্যবহারের জন্যই আপনি 3বার সফল কাউন্সিলর হয়েছেন। তো আমরা আরো অনেক কথায় আসবো আপনার কাছে, কিন্তু যেটি শোনা যাচ্ছে বাউফলে মানুষের মুখে মুখে আপনি আগামী মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছেন, এতটুকু একটু যদি আমাদের মানুষকে জানাতে। আসলে বিষয়টা হলো যে নির্বাচন তো অনেকবারই ওয়ার্ডে করেছি। তো আমার মূল বাড়ি হলো পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে এবং আর একটা বাড়ি আমার আছে 6 নম্বর ওয়ার্ডে। পৌরসভার ভিতরে পৌরসভায় মূল বাড়ি হলো আমার 7 নম্বর ওয়ার্ডে, কিন্তু 4 নম্বর ওয়ার্ডে আমার জন্মস্থান, ওটা আমার নানা বাড়ি, আমার বাবা বাড়ি করেছে। ওখানের মানুষ আমাকে বারবার ভোট দিয়েছে। তো এইবারে যেহেতু আমি বিএনপির সভাপতি হিসাবে পৌরসভার দায়িত্ব রয়েছি, এর আগে উপজেলা বিএনপির আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। আমি আমার মার প্রতি বেশি শ্রদ্ধাশীল। আমি আমার মায়ের অনুগত। আল্লাহ পাকের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমি মাকে বেশি শ্রদ্ধা করি। আমার মার অনুমতি নিয়েছি যে পৌরসভা নির্বাচন করব কিনা। অনেক মানুষ বলে, আমি যেহেতু আমার বড় কোনো তেমন আত্মীয় স্বজন নেই, আমার আত্মীয় স্বজনগুলোই পৌরসভার ভিতরে রয়েছে, যারা রিক্সা চালায়, যারা শ্রমিক, যারা রাজমিস্ত্রির কাজ করে, বা যারা রাস্তায় পিঠে বিক্রি করে, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে। অধিকাংশ আত্মীয় স্বজনই আমার একটু খেটে খাওয়া সাধারণ মানুষ। আর যারা একটু ভালো অবস্থানে আছে তারা তো আছি, আর শুভাকাঙ্ক্ষিত অনেক সবার সাথে রাখার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। যার জন্য হয়তোবা মায়ের দোয়া আছে
আর মানুষের যদি চায়, আল্লাহর রহমত থাকলে আমি হয়তোবা ইনশাআল্লাহ করতে নির্বাচন পারি। করতে পারি। যে দোয়া রইলো আপনার জন্য, আপনার চিন্তা ভাবনা আর জন্য প্রতি দোয়া রইলো, আপনার জন্য শুভকামনা রইলো। আরেকটি আমরা ব্যতিক্রমী প্রশ্নে যাই। আহ এই বিএনপি সরকার গঠন করেছে বেশি দিন হয় নাই, বেশ কিছুদিন হয়েছে, কিন্তু গুঞ্জন আছে সারা দেশে যে একটা অটো চলে রাস্তায়, অটো রিক্সা বা অটো গাড়ি চলে, সেটা বন্ধের নির্দেশ আসে নাই, শোনা যাচ্ছে মুখে, কিন্তু বাউফলে একটি ব্যতিক্রমী আইন দেখলাম, মাইকিং করে বলা হচ্ছে যে অটো গাড়ির লাইসেন্স নেওয়ার জন্য, নিবন্ধন নেওয়ার জন্য, নালে গাড়িগুলো বন্ধ করে দেওয়া হবে, সেক্ষেত্রে 2700 থেকে 3000 টাকা নেওয়া হচ্ছে। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন সাধারণ মানুষকে, আসলে আসলে ভোগান্তিতে আমি যেটা শুনেছি, মাইকিং এর কথা শুনেছি, আমি ইউনো মহোদয়কে, উপজেলা নির্বাহী অফিসার, তিনি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বে রয়েছেন। উনি ভালো মানুষ, জানা মতে। দোষগুণ ভুল ত্রুটি তো থাকতেই পারে, সবারই থাকতে পারে। ইতিমধ্যে বাউফলের যেন আমি 40 বছর রাজনীতিতে আছি মাঠে। 40 বছরের আমার দেখা মতে উনি যারা ভালো উপজেলা নির্বাহী অফিসার তাদের ভিতরে উনি একজন। কিন্তু উনি পৌরসভার প্রশাসক, উনি মাইকিং করেছে। অটো গাড়ি সাধারণ শ্রমিকরা চালাচ্ছে। বাংলাদেশের চাকরির কর্মের খুব অভাব রয়েছে, বেকারত্ব দিনে দিনে বেড়ে গেছে। পায়ে রিক্সা যারা চালাতেন তারা এখন বয়স হয়ে যাওয়ায় তারা রিক্সা পায়ে চালাতে পারে না, তারা অভাবে পড়ে আজকে অটো চালাচ্ছে। বাউফল উপজেলায় কয়েক হাজার অটো রয়েছে। তবে পৌরসভার যারা অটো চালায় তাদেরকে 3000 টাকা ফি দিয়ে একটা নিবন্ধন করতে হবে বা অনুমতি নিতে হবে, এই ধরনের মাইকিং কথা আমি শুনেছি। এই ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার উনি, বাউফল পৌরসভার প্রশাসক, উনি ভালো বলতে পারবে। তবে আমার ব্যক্তিগত মতামত, দেশে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সারা দেশে কৃষক শ্রমিকের জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য তাদের যে ঘাটতি রয়েছে, তার অভাব রয়েছে, সেই পূরণে এই দল, বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে বাউফল পৌর প্রশাসক উনি যে এই মাইকিংটা করেছেন, উনি কোন আইনের বলে করেছেন, বা আইন তো অবশ্যই রয়েছে ওনার প্রতি, আইন রয়েছে না, উনি আইন রয়েছে, উনি হয়তো বা উনি ভালো বলতে পারবেন, কারণ ওনার কথা তো আমি বলতে পারবো না। তবে আমার ব্যক্তিগত মতামত, যেটা শ্রমিকদের এই মুহূর্তে একটা বর্ষাকালে একটা ভোগান্তি এবং 3000 টাকা করে দিবে, এটা আমার মনে হয় এই সিদ্ধান্ত সঠিক বলে আমার মনে হচ্ছে না। কারণ বাউফলের শ্রমিকরা খুবই বিপদগ্রস্ত অবস্থা আছে। এমন আছে যে একটা ঘরে একজন শ্রমিক, তার ঘরে 6 জন লোক ভাত খায়, তার ছেলে সন্তান, মা, স্ত্রী, কিন্তু তাকে সারাদিন কাজ করে 200-300 টাকা দিয়ে তার এই অটো গাড়ির ভাড়া, গাড়ি অনেকের চার্জের টাকা লাগে, বিদ্যুৎ বিল লাগে, রাস্তা সারাদিন চলে, এমন একটা অবস্থায় তাদের খাইতে পড়তে খুবই কষ্ট। এই অবস্থায় এই ধরনের সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি না। তবে বাউফলের যে অটো রিক্সা, অটো স্ট্যান্ড একটা টাকা কালেকশন করতে অটোর কাছ থেকে, সেটা পৌর প্রশাসক মাননীয় ইউনো মহোদয়, সেই এর আগের ইউনো মহোদয় আমিনুল ইসলাম, উনি এটাকে বাদ করে দিয়েছেন, বা ওই সময় আগের। তো এটার জন্য উপজেলা নির্বাহী অফিসার ধন্যবাদ পায় যে উনি শ্রমিকদের এই বিষয়টাকে উনি গুরুত্বটা দিয়েছেন। এবং বাউফল পৌরসভায় শ্রমিকদের, অটো শ্রমিক, রিক্সা শ্রমিক অথবা মোটরসাইকেল শ্রমিক, কারোর জন্য উপজেলার সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন, পৌরসভার দায়িত্বে রয়েছেন, ইতিপূর্বে যারা দায়িত্বে ছিলেন, তারা কেউই এই শ্রমিকদের কথা ভাবেননি। তারা বৃষ্টিতে ভেজে কোন জায়গায় দাঁড়াবেন, তাদের জন্য একটা স্ট্যান্ড করা, তাদের একটা ল্যাট্রিন বাথরুম করা, তাদের এত কষ্ট করে তারা সমাজের আমাদের জন্য সার্ভিস দিচ্ছে দিনে রাতে, তাদের জন্য ভালো কিছু করার যে পরিকল্পনা, এটা উপজেলা নির্বাহী অফিসার অথবা পৌর প্রশাসক অথবা পৌর সাবেক মেয়র এরা করেন নাই। আশা করি এইগুলা তাদের আমলে নেওয়া উচিত, এবং শ্রমিকরা যেন কষ্ট না পায়। এই মুহূর্তে যে শ্রমিকরা গুলি খেয়ে এই আওয়ামী লীগ সরকারকে
বিরুদ্ধে গিয়ে এই দেশকে ছাত্র জনতা শ্রমিক সবাই মিলে যারা যুদ্ধ করে একটা গণতন্ত্র ফিরিয়ে এনেছে, সেই শ্রমিকদের কয়েক মাস যাইতে না যাইতেই তাদের উপরে এই ধরনের সিদ্ধান্ত ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করি না। জি, ধন্যবাদ। সেই চাহিদা তাদের বিদ্যুতের সমস্যা রয়েছে। পৌরবাসীর যে বিদ্যুৎ 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে মানুষ অস্থির হয়ে যায়, কারণ কোনো অক্সিজেন আলো বাতাস পাচ্ছে না। এই অবস্থায় বিদ্যুতের ঘাটতি পূরণ করার আমার প্রত্যাশা রয়েছে। আমাকে যদি পৌরবাসী নির্বাচিত করে, আল্লাহ চাইলে যদি বেঁচে থাকি নির্বাচন করার সুযোগ পাই আর আমাকে নির্বাচিত করেন, দয়া করেন, আমি যে মেয়র হওয়ার মতো যোগ্য এটাও আমি মনে করি না। যদি আমাকে যোগ্যতার চেয়ারে বসায়, পৌরবাসী যারা ভোটার তারাই এটার মালিক, তারা যদি মনে করে তাদের খেদমতের জন্য আমাকে ওখানে দায়িত্ব দেবেন, তাহলে বিদ্যুতের সমস্যা সমাধান করার আমার কাজ থাকবে। বিশুদ্ধ পানি, নিরাপদ পানি, বর্তমান পৌরসভা যে সাপ্লাই পানিটা দিচ্ছে, সেই সাপ্লাই পানির যে কালেকশন, যে পাইপ, সেটা খুবই নিম্নমানের। আপনারা জানেন প্লাস্টিকের ভিতরে অনেকদিন পানি থাকলে সেই পানিতে ব্যাকটেরিয়া তৈরি হয়, সমস্যা হয়ে যায়। এখানে যে আধুনিকতার যে ভালো পানি, বিশুদ্ধ পানি, সেই পানির সাপ্লাইয়ের যদি প্রতিটা বাড়ি বাড়িতে পানিটা পায়, সেই ব্যবস্থা আমরা করব। বিষয় হলো পৌরবাসীর যে জমি জমা নিয়ে যে সমস্যাগুলো রয়েছে, জমি জমা নিয়ে সমস্যা রয়েছে, আপনার রাস্তাঘাট নিয়ে সমস্যা রয়েছে, এবং পৌরসভার বাচ্চাদের ভিতরে যে খেলাধুলা, স্কুল কলেজ মাঠে যে খেলাধুলার অভাব রয়েছে, সেই খেলাধুলা পৌরসভায় আপনার শিশু পার্ক নাই, শিশুদের জন্য কিছু করণীয় বিনোদনের ব্যবস্থা করা, এবং চুরি ডাকাতের হাত থেকে পৌরসভার মানুষকে নিরাপদে সহযোগিতা করা, এবং নেশাখোরদের হাত থেকে এই পৌরবাসীকে রক্ষা করা, এবং নতুন প্রজন্ম এবং পুরান প্রজন্ম যারা রয়েছে তারা যেন এই নেশা থেকে কিভাবে মুক্ত পায় সেদিকে পদক্ষেপ গ্রহণ করা সহ পৌরসভার অনেক উন্নয়নমূলক কাজ রয়েছে। সার্বিক পৌরবাসীর যে নাগরিক সুবিধা, যে একজন মেয়রের কাছ থেকে তারা যে ধরনের ভালো ব্যবহার, যে ধরনের সার্ভিস পাওয়ার দরকার, মানুষ ভোটের আগে মেয়র বাড়ি বাড়ি ভোট চাচ্ছে। মেয়র নির্বাচিত হওয়ার পরে মানুষ কেন মেয়রের পিছে করবে? মানুষ যেন তার বাড়িতে বসেই তার চালের কার্ড পায়, বাড়িতে বসেই যেন সে তার বয়স্ক ভাতার কার্ড পায়, বাড়িতে বসেই যেন মেয়র তার হেঁটে তার বাড়ি থেকেই তার সমস্যা সমাধান নিজে করে। একজন মেয়রকে এই ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে। একটা বাড়ির পারিবারিক বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধ, বাপ ছেলের বিরোধ, ভাই ভাই বিরোধ, জমিনের বিরোধ, রাস্তার বিরোধ, এই বিরোধ মীমাংসা করার মতো একজন অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। আমার চাইতেও অনেকে অভিজ্ঞতা রয়েছে, আমাকে অভিজ্ঞতাবান বলবো না, তবে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। একটি আপনাদের বিশাল একটি সমস্যা রয়েছে, নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমাদের বাউফলের যে নারী উন্নয়নের ক্ষেত্রে নারীর কর্ম, আমরা যে পৌরসভায় যে নারীরা রয়েছে, অসহায় দুস্থ নারী রয়েছে, তাদের বিভিন্ন প্রশিক্ষণালয় এখানে দরকার রয়েছে। এখানে তাদের সেলাই মেশিনের দরকার রয়েছে, এখানে তাদের গাছ রোপণের যে প্রশিক্ষণতার রয়েছে, এখানে তাদের বিভিন্ন বাড়িতে বসে তারা যেন ঘরে বসে কর্ম করতে পারে, তারা নিজেরা সবজি চাষ করতে পারে, তারা জীবনে যেন তাদের অনেক কর্ম করে তারা হাঁস মুরগি পালন করতে পারে, গরু ছাগল পালন করতে পারে। এই ব্যাপারে পশু কর্মকর্তা, মানে যেটাকে বলি আমরা প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, অথবা এই জাতীয় যারা আমাদের উপজেলা যে কর্মকর্তা রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে এই মানুষকে কর্মক্ষেত্রে বৃদ্ধি করার জন্য আমাদের পরিকল্পনা। তারা যে ঘরে বসেই ঘরে বসেই তাদের পরিবারের অভাবকে পূরণ করার জন্য তারা যেন কর্ম পরিকল্পনা তৈরি করতে পারে, এই পরিকল্পনা আপনার মাথায় রয়েছে। জি, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ ও পূর্ণবাসে আপনার পরিকল্পনা কি আছে? ত্রাণ একটি সরকারের অনুদান। এই বর্তমান সরকারের ত্রাণ দুর্যোগের ক্ষেত্রে যে পরিকল্পনা, আমাদের ইতিপূর্বে যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাকে নতুন আপডেট করে মানুষ যেন তার সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে তার ক্ষতিগ্রস্ত পরিবারকে, অভাবগ্রস্ত পরিবার যেন সে তার প্রাপ্য ত্রাণ
বিভিন্ন তেরান হতে পারে, চাল হতে পারে, পোশাক হতে পারে, ঔষধ হতে পারে, সেটাও সুবিধা পায়। এই জন্য ওয়ার্ডে ওয়ার্ডে এবং একটা ওয়ার্ডের 5 ভাগে ভাগ করে একটা টিম গঠন করে তাদের মাধ্যমে প্রাপ্য জেনুইন যারা পাওয়ার যোগ্য তারা যেন এই ত্রাণ তারা পাইতে পারে তার পরিকল্পনা একটি কম্পিউটার সেট করে এবং একটা ডিজিটাল ডিজাইন করে যেন তারা প্রত্যেক বাড়ির খোঁজ খবর একজন মেয়র রাখতে পারে, তার প্রতিনিধি রাখতে পারে, এরকম একটা তথ্য সংগ্রহ আমাদের কাজ করতে হবে। প্রশ্ন আপনার কাছে আছে, বর্তমানে বায়ুফল পরিষেবার বর্জ্য ব্যবস্থা আধুনিক ও পরিচ্ছন্নতা নিয়ে আপনার রক্ষা, আপনার ভূমিকা কি বা আপনার পরিকল্পনা কি আছে? বাউফল এটা একটা সমস্যা। আপনারা শুনেছেন যে 2-3 মাস আগে আমাদের বাংলাদেশের প্রধান প্রকৌশলী বেল্লাল হোসেন উনি বাউফল এসেছেন। আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের বাউফলের বিএনপির নেতা উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের লাশ শনাক্তকারী ইঞ্জিনিয়ার সোহেল বাশরি হাবলু ভাই, ওনার প্রচেষ্টা এবং কুট্টি সরকারের প্রচেষ্টায় ওনারা বাউফল এসেছেন। ওনার কাছে বাউফল পৌরসভার এই বর্জ্যের ব্যাপারে আমরা উপস্থাপন করেছি। আমি পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির সেই হিসেবে আমাদেরকে উপস্থাপন করেছি, দাবি করেছি যে বাউফলের বর্জ্যের জন্য ডাম্পিং মেশিন দরকার এবং বর্জ্যকে গ্যাসে রূপান্তরিত করে বাউফল পৌরসভায় সার্ভিস দেওয়ার জন্য চিন্তা ভাবনা প্রস্তাব রেখেছি। শুধু বর্জ্যই নয়, আমরা বাউফল পৌরসভার পানি নিষ্কাশন, আপনার বিদ্যুৎ, যে কথাগুলো বলেছি এগুলো আমরা করার জন্য ওনাকে প্রস্তাব রেখেছি। শিশু পার্ক এবং সবচেয়ে আরো সুন্দর উনি সম্মতি দিয়েছেন এবং এটার আমাদের ডিজাইনের কাজ চলতেছে যে বাউফল পৌরসভায় হিন্দু ধর্মের জন্য বা যে শ্মশান ঘাটের বা শ্মশান খোলা দরকার, সেটার জন্য ওনার কাছে আমরা উপস্থাপন করেছি জায়গা এবং বাউন্ডারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা। এবং আমাদের বাউফল হাসপাতালের সামনে 2 মুসলিম কবরস্থান রয়েছে সরকারি, ছোট্ট, সেখানে কবর দেওয়ার মতো সেরকম পরিবেশ নেই। এই জন্য বাউফল পৌরসভায় হিন্দুদের শ্মশানের তো থাকবেই, মুসলিমদের জন্য একটি কবরস্থানের জন্য আমরা প্রস্তাব করেছি, শিশু পার্ক করেছি এবং বিশেষ করে বাউফলের পৌরসভা যারা প্রতিবন্ধী রয়েছে তাদের স্বাস্থ্যর ব্যাপারে এবং তাদের সহযোগিতার ব্যাপারেও আমরা উপস্থাপন করেছি। তিনি আমার এই উপস্থাপনে সন্তুষ্ট হয়েছেন। আশা করি তিনি নির্দেশনাও দিয়েছেন আমরা এই প্রকল্পগুলো আমাদের বাউফল পৌরসভা থেকে এবং উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের মাধ্যমে এটা আমাদের ওখানে ইতিমধ্যেই অলরেডি পৌঁছে যাবে। জি, এটা নিয়ে আমরা আশাবাদী আছি। জি, আমরা সর্বশেষ আরেকটি প্রশ্ন আপনার জানতে চাই। কিছুদিন আগে সাংবাদিক বিষয় নিয়ে আপনি জানেন, অবগত আছেন, একটি হিন্দু পরিবারের কাছে 3 লক্ষ টাকা চাঁদার একটি যেটা অভিযোগ ছিল 4 সাংবাদিকের বিরুদ্ধে, সেখান থেকে তারা 20,000 টাকা নেওয়ার একটি অভিযোগ পেয়েছি। আমরা জেনেছি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সেখানে আপনি একটি ভূমিকা ছিল, সেই 20,000 টাকা আপনি উত্তোলন করে সেই অসহায় পরিবার হাতে তুলে দিয়েছিলেন। আসলে মূল বিষয়টা যদি আপনি কিভাবে জানলেন, কিভাবে উদ্ধার করলেন, এটা যদি একটু বলতেন আমার দর্শকের। আসলে আমি আবারও বলি, এই কথাগুলা গত কয়েকদিন আগে আলোচনা করেছি। গতকালকেও ডিউক ফেজ থেকেও আমরা আলোচনা হয়েছে। আমি তখন ঢাকা ছিলাম। আমাকে টেলিফোনে এক ভদ্র মহিলা হিন্দু, উনি আমাকে টেলিফোন করে বলেছেন যে, খুব কান্না সুরে বলেছেন যে, টেলিফোন করে যে, ভাই কবির ভাই বলছেন? আমি কবির ভাই বলছেন। উনি ওনার নাম পরিচয় দিলেন। উনি কান্না করে বলতেছেন যে, ভাই আমি বিপদে পড়েছি। কি বিপদে পড়েছেন? যে আমার ছেলে একটা মুসলিম মেয়েকে বিবাহ করেছে, কিন্তু ওই মুসলিম পরিবার, মেয়ের গার্ডিয়ান হয়তো বা এখনো জানে না, কিন্তু এটা আরো অনেক বছর আগের কথা, 5 বছর আগের কথা। সেই ঘরে একটি বাচ্চাও রয়েছে, যে বাচ্চাটা একটু বড় হয়েছে, কিন্তু কয়েকজন সাংবাদিক আমাকে এই প্রশ্ন করে আমার ভাই ভিতু, আমি টেনশনে রয়েছি, আমি ভয়ে রয়েছি, যার জন্য নিরুপায় হইয়া আমি তাদেরকে কিছু টাকা দিয়েছি। আমি গরিব মানুষ,
তারা আরো টাকা চাচ্ছে। তারা এই 3 লক্ষ টাকার কথা আমার কাছে বলে প্রকাশ্যে বলেন নাই। তারা বলেছে আমার কাছে কিছু টাকা দিয়েছি এবং আরো টাকা তাদেরকে দিতে হবে, আমি গরিব মানুষ, আপনি আমাদেরকে বাঁচান। তো আমি বললাম যে এই সাংবাদিক কারা, আর তাদের ছবি দিতে পারেন? উনি বলল যে তা আমার কাছে তো ছবি নাই। নাই। তাৎক্ষণিক বললো, তো তারা বললো যে ওনারা পৌরসভায় থাকে। তা পৌর বিএনপির সভাপতি হিসাবে একটা ইউনিয়নের যে কোনো মানুষই বলুক না কেন, আমার একজন মানুষ হিসাবে আমার দায়িত্ব রয়েছে মানুষের সমস্যার ব্যাপারে। যদি আমি না পারি তাহলে আমি আইনের সহযোগিতা নেব। তাৎক্ষণিক আমি আর একটা সাংবাদিককে ফোন দিয়েছি। সেই সাংবাদিকটা আমার প্রিয় সাংবাদিকটা, সবাই আমার প্রিয়। ওই সাংবাদিকটা তাকে আমার তাৎক্ষণিক তাকে মনে হয়েছে, আমি ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে আমি বললাম যে ওখানে কারা গিয়েছে, আপনি দ্রুত তাদের তথ্য নিন এবং তাদেরকে আমার বার্তা পৌঁছা। ওই হিন্দু পরিবারের উপরে কোন অন্যায় আমরা বরদাস্ত করব না, অথবা হিন্দুই না, কোনো পরিবারের উপরে অন্যায় করা আমরা বরদাস্ত করব না। এবং 60 মিনিটের ভিতরে এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, নাহলে তাদেরকে আমরা আইনের আওতায় আনব। তো এই কথাটা ফোনে বলেছি। আমি একটা প্রোগ্রামে ছিলাম তখন, সন্ধ্যার পরের ঘটনা। ওই দিনকে আমি একটা প্রোগ্রামে ছিলাম, একটা সামাজিক অনুষ্ঠানে ছিলাম, অনেক শব্দ হচ্ছিল। তারপরও দ্রুত বলার পরে উনি সেই খোঁজ নিয়ে যারা উনি ওই সাংবাদিক ওনাদের সাথে যোগাযোগ করেছেন। যোগাযোগ করার পরে উনি আমাকে বলেছে যে ভাই টাকা ফেরত দিয়েছি। আমি বলছি টাকা দ্রুত ওই মহিলাকে ফেরত দিয়ে তার মহিলাকে টাকা দিয়ে আমাকে ফোনে ধরিয়ে দিন। এবং উনি ফোনে ধরেছে, উনি আমাকে বললো, টাকা দেওয়ার পরে ওনাকে ফোনে ধরাই দিল। উনি আমাকে বললো যে ভাই কৌর ভাই, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই, আমরা হিন্দু মানুষ, আমরা এইটাই চাই। আমি বললাম যে যদি তারা, তখনও জানি না যে চাঁদা চেয়েছে, তখন এটা জানতো উনি যে বলেছে যে ওনার একটা প্রবলেম হয়েছে, ওনাকে হয়তো টাকা তো অবশ্যই চেয়েছে, টাকা না চেলে তো আর টাকা কেউ সাহায্য দেয় না। কোনো ভয়, কোনো আতঙ্ক তৈরি করার কারণেই তো একটা সাধারণ মানুষ টাকা দিতে বাধ্য হয়, আমরা মনে করি। যেহেতু আমি 20 বছর কাউন্সিলরগিরি করেছি, আমরা তো এই ধরনের অভিজ্ঞতা তো রয়েছে আমাদের। তো এরপরে ওনাকে বলেছি যে আপনি টাকা পেয়েছেন? উনি বলে পেয়েছে। আমি বলছি তাহলে ইনশাল্লাহ তারা যদি ডিস্টার্ব করে পরবর্তীতে, তাহলে আইনের আওতায় এনে তাদের বিচারের কাঠ করে দাঁড়া করাবো, এবং আপনি ইচ্ছা করলে আইনের রাস্তাও নিতে পারেন। তো পরে আমি রাত 11টার পরে জানতে পারলাম যে ওনারা 2 সাংবাদিককে চার্জ করছে, সেখানে অন্যান্য সাংবাদিকরাও ছিল। তো এই পর্যন্তই আমার জ্ঞাত, আমি এটাই আমার জানা। পরবর্তীতে আমি শুনেছি যে উনি 2 জনের বিরুদ্ধে মামলা করেছেন। এই 2 জন সরাসরি টাকা নিয়েছে বলে উনি বলেছেন। এখন ভিকটিম, ক্ষতিগ্রস্ত পরিবার, উনি আমাকে বলেছেন আমি টাকা উদ্ধারের চেষ্টা করেছি। টাকা যেহেতু উদ্ধার করতে পেরেছি, তাহলে টাকা অবশ্যই নিয়েছি। কিন্তু কিভাবে টাকা নিল আর কিভাবে টাকা দিল, এখানে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা আমি জানি না, সেটা তদন্ত করার দায়িত্ব প্রশাসনের। মাননীয় আমাদের এসপি মহোদয়, জেলা পুলিশ সুপার বা বাউফলের যিনি অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব রয়েছেন, এসপি দায়িত্ব রয়েছেন, উনি অবগত রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার অবগত রয়েছেন, বাউফল থানা পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ উনি অবগত রয়েছেন, এবং তারা খোঁজখবর নিচ্ছেন। অনেক সাংবাদিকরা খোঁজখবর নিচ্ছেন, সাধারণ মানুষও অনেকে খোঁজখবর নিচ্ছেন। তবে তদন্তের আগে আমি এই ব্যাপারে কাউকে ডাইরেক্টলি আমি নির্দোষ সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমার নেই। তবে আমি মোবাইলে বা অনেকে রিপোর্টে যেভাবে সরাসরি কাউকে ডাইরেক্ট ওই কথিত মতে বলেছে, তারা হয়তোবা সঠিক বলেছে, আমি এটা বলবো না যে তারা ভুল বলেছে, এটা আমি বলবো কেন। এই ভুল বলেছে এটা বলারও যেরকম অধিকার নাই, তেমনি তদন্তের আগে, চূড়ান্ত তদন্তের আগে এটার চূড়ান্ত তদন্তের প্রতিবেদনেই প্রমাণ হবে যে এর ভিতরে অন্য কোনো কাহিনী রয়েছে কিনা। আপনারা জানেন, আমরা এদেশে জানি ঘটনার পিছনেও অনেক সময় ঘটনা থাকে। এই ঘটনা পিছনে আরো কোনো ঘটনা আছে কিনা সেটাও পুলিশ তদন্ত করে বের করার মালিক। পুলিশ তার প্রতিবেদন রিপোর্টের চূড়ান্ত হওয়ার পরেই আমরা ডাইরেক্টলি, আমরা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা মনে করি যে তখন আমরা তাকে নির্দিষ্ট
সীমানা নির্ধারণ করতে পারবো যে ওনার সীমানা এই, উনি নির্দিষ্ট চাঁদাবাজ। এর আগে আমি অভিযুক্ত প্রমাণ না হওয়া পর্যন্ত, আমি তদন্ত করা না পর্যন্ত আমি ডাইরেক্টলি, আমি রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমি ডাইরেক্ট কাউকে এইভাবে বলার অধিকার রাখি না। আমরা চাই এরকম ঘটনা যে না ঘটুক, কোনো সাংবাদিক বা কোনো রাজনীতিবিদ। বাউফলে আমরা শান্তিপ্রিয় বাউফলবাসী, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। এরকম ঘটনা আমরা সবসময় এড়িয়ে চলতে চাই। তাদের উদ্দেশ্যে আমরা কি বার্তা দিতে চান? আপনারা আসলে তো এটাতে ঠিক, বাউফলের নিষ্ঠার সাথে সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন অনেক পুরাতন সাংবাদিক রয়েছেন, অনেক অভিজ্ঞ সাংবাদিক রয়েছেন। তারা দীর্ঘ বছর তাদের মেধা প্রজ্ঞা দিয়ে তারা বাউফলের অনেক তথ্য জনগণের পক্ষে তারা সরকারকে জানিয়েছেন, আইন শৃঙ্খলাকে জানিয়েছেন, বিদায়ী এদেশের অনেক অপরাধ থেকে আমরা মুক্তি পেয়েছি। নূতন প্রজন্মের অনেক সাংবাদিকরা এখন দায়িত্ব পালন করছেন। সাংবাদিক বেশি হওয়ায় আমরা মনে করি যে জনগণের জন্য উপকার হচ্ছে। তবে সাংবাদিকতার ক্ষেত্রে দুই একজন সাংবাদিক রয়েছেন, বা আমি দুই একজনও নির্দিষ্ট নয়, কিছু সংখ্যক, যা পরিমাণ খুবই কম আর কি, সাংবাদিক রয়েছেন যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হতে চাচ্ছেন বলে প্রকাশ পাচ্ছি। কারণ অপরাধ দেখে কেউ যদি সুবিধা পায় অপরাধ করে, তখন আরেকজন অপরাধ করার সুবিধা। গতকালকে আমি এই প্রশ্নটা পুরো বাউফলের প্রেস ক্লাবের সেক্রেটারি সাহেবকে আমি করেছিলাম। উনি যে উত্তর দিয়েছে, উনি জেনে দিয়েছে বা না বুঝে দিয়েছে, এটা আমি পরবর্তী কোনো সময় টকশোতে যদি আসি আমি পেপার সহ আমি উপস্থাপন করব। আমরা দেখেছি বাউফলের 1971 শুনেছি যে হিন্দুদের উপরে অনেক নির্যাতন হয়েছে। কারা করেছে তাদেরকে দেশের জনগণ ঘৃণা করে। বিগত কয়েক বছরে বাউফলের ইতিপূর্বে 15-20 বছর 30 বছর আগে বাউফল শাহপাড়া ডাকাতি হয়েছে, তাও বাউফলের অনেকে জ্ঞাত রয়েছেন। ঠিক কিছুদিন আগে আপনার আওয়ামী লীগ সরকার আমলে আপনি দেখেন বাউফল থানার সামনে, সেখানে এসপি উপস্থিত, পুলিশ অফিসার উপস্থিত, সাংবাদিক উপস্থিত, তার সামনে একটি ছেলেকে, যদি বলেন সংখ্যালঘু, আমি সংখ্যালঘু বলবো না, সংখ্যালঘু তো আমিও, তা আমি কেমনে সংখ্যালঘু? আমার 4 নম্বর ওয়ার্ডে আমি একজন কমিশনার, তাহলে সংখ্যায় আমি কম, এই জন্য আমিও সংখ্যালঘু। তো সংখ্যালঘু শব্দ তো যারা সংখ্যায় কম, বাউফলে 5 লক্ষ ভোটার রয়েছে, জনগণ রয়েছে, 3 লক্ষ ভোটার রয়েছে, সেখানে সাংবাদিকরাও তো সংখ্যালঘু কম। তা সংখ্যালঘু তো শুধু হিন্দুরা নয়, এই ব্যাখ্যাটা যারা দিচ্ছে যে হিন্দুরাই বোধহয় সংখ্যালঘু, এটা সঠিক নয়। সংখ্যালঘু যারা সংখ্যায় কম তাদেরকে সংখ্যালঘু বলে। আমি মনে করি যে এই তাপসকে প্রকাশ্যে প্রশাসনের সামনে, সাংবাদিকদের সামনে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে যারা জড়িত, যারা মদতদাতা, যারা যোগানদাতা, যারা মেয়রকে ব্যবহার করেছে, তারাই কিন্তু অনেক আসামি হয়েছে, তারা চার্জশিটে অভিযুক্ত হয়েছে। তারা কিন্তু বাউফল প্রেস ক্লাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা বসে আওয়ামী লীগের ফিরোজমুল্লাহকে তারা পরিচালনা করেছে। তারা আবার সুবিধা পেয়ে সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে তারা পরিচালিত করেছে, তাকে দেড়ছাড়া করেছে। তারা আর এখন মাননীয় এমপি মহোদয়, বাউফলের মানুষের নির্বাচিত এমপি শফিকুল ইসলাম মাসুদ, ওনাকে আমি শ্রদ্ধা করি, যদিও জনগণ ওনাকে ভোট দিয়ে বানিয়েছে। উনি আমার অন্য দলের, আমি বিএমপি করি, ওনা আমার বিরোধী দলের এমপি হলেও আমি ওনার প্রতি শ্রদ্ধা করে জানাই। ওনার এখন সহযোগী সে। ওনারা এই ধরনের দালালরা যে ক্ষমতায় আসে, যে এমপি হয়, মেয়র হয় বা যারা হবে, তাদের চাটুকারি করে এরা অপকর্ম করে বিভিন্ন সংবাদ কর্মীদেরকে প্রভাবিত করেছে, তাদেরকে ভুল পথে ডাইভার্ট করেছে। আজকেও দেখবেন তাদের ফ্যাক আইডি, তারা 20-30টা ফ্যাক আইডি তৈরি করে যারা মানুষকে কলঙ্কিত করার, যেটার জন্য কয়েকদিন আগে উপজেলা নির্বাহী অফিসার মিটিং করেছে, অনেক সাংবাদিকরা মিটিং করেছে। এই একটা ন্যাশনাল পত্রিকার সে কার্ড নিয়ে নেপথ্যে অনেক ফ্যাক আইডি তৈরি করে অনেক মানুষকে সে সুবিধা এবং অসুবিধা মানুষ অপরাধ করে। আমি যে অপরাধের ঊর্ধ্বে, আমার যে ভুল নাই, একথা আমিও তো বলতে পারি না।
না। আমি চলি, আমার ছোটখাটো ভুল হতেই পারে। আমি যদি ভুল করি, একজনকে তুমি বলেছি, আর যদি ওই পত্রিকা আমাকে তুই বলেছি বা আমি মেরেছি এই ধরনের প্রচার করে, তাহলে এটা উদ্দেশ্যমূলক। এটা করে দুই একজন সাংবাদিক রয়েছেন, যাদের জন্য পুরা সাংবাদিক আজকে অনেকে মানে সমস্যা মনে করেন। এই ধরনের সাংবাদিকদেরকে বয়কট করাই সকল সাংবাদিকদের উচিত হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আপনি চাচ্ছেন যে অসাধু যারা আছে, সাংবাদিক হোক আর যেই হোক, তাকে বয়কট করাই উচিত। জি। সর্বশেষে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আসসালামু আলাইকুম প্রিয় বাউফলবাসী, আমি আজকের এই অনুষ্ঠানে এসে অনেক কথা বলেছি, রাজনৈতিক আলোচনা করেছি, সামাজিক আলোচনা করেছি। আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা মার্জনীয় দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কোনো ভুল থাকলে আমাকে বলবেন। আমি সবার মতামত নিয়ে, সবার ভালোবাসা নিয়ে, সবার দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই সবার জন্য। বাউফল পৌরসভা হোক সকল মানুষের নিরাপদ আবাসন, অপরাধ মুক্ত হোক বাউফল পৌরসভা, হোক সে যে কোনো লোক। এই প্রত্যাশা রাখি। সকল সাংবাদিক, সকল জনগণ, সকল মানুষের প্রতি আমার শ্রদ্ধা, এবং আজকের এই অনুষ্ঠানে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তার প্রতি আমার ভালোবাসা, স্নেহ এবং দোয়া রইল। যিনি ক্যামেরায় রয়েছেন তার প্রতি আমার ভালোবাসা, দোয়া রইল। আপনার পরিবারের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের নতুন আইডি, নতুন পেজ, আপনারা সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমরা এই পেজটিকে অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমাদের অনুষ্ঠানে আসতে পারেন। আপনিও আপনার আশেপাশে ঘটে যাওয়ার ঘটনার তথ্য দিতে পারেন, আমাদেরকেও তুলে ধরা হবে আপনাদের তথ্য। তো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে এই স্টুডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।